প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্টের আজকের এই এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার এই পর্বে। আমাদের আজকের এই প্রতিযোগিতায় যে দুটি দল অংশগ্রহণ করছে, এতে সরকারি দল হিসাবে রয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসাবে রয়েছে বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে আমরা পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই ছায়া সংসদের অংশগ্রহণকারী বিতার্কিকদের সাথে। সাউথ ইস্ট ইউনিভার্সিটির বক্তারা হলো যারা সরকারি দলের পক্ষে কথা বলবেন, তারা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মেজবাহুর রহমান মিজু, মাননীয় ছায়ামন্ত্রী ফারহানা সুলতানা তাপসী, মাননীয় সরকারদলীয় সদস্য মোহাম্মদ মাহফুজ আবদুল্লাহ। অন্যদিকে আজকের এই ছায়া সংসদে বিরোধী দল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা সৈয়দ মাহবুব হোসাইন, মাননীয় বিরোধী দল উপনেতা ইরিন জাহান মিম, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য নাজমুল ইসলাম রনি। আজকের এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন নির্বাচন কমিশন ও পার্লামেন্ট বিষয়ক সিনিয়র সাংবাদিক হারুন রশিদ, রয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সহসভাপতি সাংবাদিক একরামুল হক সায়েম, বিচারক হিসেবে রয়েছেন লেখক ও উন্নয়নকর্মী নিশাত সুলতানা, আরও রয়েছেন লেখক ও নাট্যকার অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সর্বশেষ বিচারক দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সাংবাদিক সবুজ ইউনুস। বিদ্যুৎ অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই তরুণ বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে আজকের এই ছায়া সংসদে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আমরা আমাদের প্রধান অতিথি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের বক্তব্য শুনবো আয়োজনের একেবারে শেষে। শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ। শুরুতে আহ্বান করছি এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া নিয়ে এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ মেজবাহুর রহমান মিজুকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সংসদ নেতা। মাননীয় স্পিকার, ধন্যবাদ আজকের মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া রাজনৈতিক উদ্দেশ্য নয়। মাননীয় স্পিকার, প্রথমেই বলি এনআইডি বা ন্যাশনাল আইডেন্টি কার্ডটি আসলে কি। মাননীয় স্পিকার, এটি এমন একটি ইউনিক আইডেন্টি কার্ড যার মাধ্যমে আপনি ভোট দেওয়া ছাড়াও আরও 22 ধরনের কাজ করতে পারবেন। এর মধ্যে রয়েছে পাসপোর্ট তৈরি, ট্রেড লাইসেন্স তৈরি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, জমি ক্রয় বিক্রয়, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিসহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ। অন্যদিকে ভোটার আইডি কার্ড, যেটি দিয়ে শুধুমাত্র আপনি নির্বাচনে ভোট দিতে পারবেন। অর্থাৎ ভোটার আইডি কার্ড আর ন্যাশনাল আইডি কার্ড সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। আজকে আমরা আলোচনা করব যে এই এনআইডি ব্যবস্থাপনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া রাজনৈতিক উদ্দেশ্য নয়। কেন নয় মাননীয় স্পিকার? প্রথমে আমরা বলি রাজনৈতিক উদ্দেশ্যটি আসলে কি। রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে কিংবা রাজনৈতিক গোষ্ঠীকে আলাদা সুবিধা দিয়ে নির্বাচনে জয়লাভ করানোর যে সুবিধা, সেটিকে আমরা রাজনৈতিক সুবিধা হিসেবে বিবেচ্য করছি। অর্থাৎ আমরা যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এনআইডি ব্যবস্থাপনা দিব, সেটির পিছনে আমাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। এর পিছনে আমাদের উদ্দেশ্যগুলো তাহলে কী কী মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এর পিছনে আমাদের যে উদ্দেশ্যগুলো হচ্ছে সেগুলো হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, জাতিকে একটি নির্ভুল এনআইডি কার্ড দেয়া, কিশোর গ্যাংয়ের অপরাধ দমন এবং রোহিঙ্গাদের যে অপরাধ সেটি নির্মূল করা। মাননীয় স্পিকার, একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে বিশ্বের কোনো দেশে এনআইডি ব্যবস্থাপনাটি এটি কখনো নির্বাচন কমিশনের কাছে নাই মাননীয় স্পিকার। এইরকম নজির বিশ্বের কোথাও নেই। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনের আসলে মূল কাজটি কি? মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনের মূল কাজটি হচ্ছে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনের যে ন্যাশনাল আইডি কার্ড করেছে তার মধ্যে 2 কোটিরও বেশি ভুল রয়েছে। অর্থাৎ তাদের উপর যে অর্পিত দায়িত্বটি ছিল ঠিকমতো তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, এর একটি নগ্ন চিত্র আমরা দেখতে পাই। আপনি যদি আগারগাঁয়ের নির্বাচন কমিশনের অফিসে যান, টিআইবি রিপোর্ট অনুযায়ী সেখানে প্রত্যেক দিন 2000 মানুষ তাদের নাম সংশোধনের জন্য আসে। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় লক্ষ্য করার মতো হচ্ছে যে এই নির্বাচন কমিশনের যে এনআইডি কার্যক্রমটি করতে সম্পূর্ণ ব্যর্থ, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে এই এনআইডির মধ্যে কিন্তু রোহিঙ্গাদের যে অন্তর্ভুক্তি সেটি কিন্তু হচ্ছে মাননীয় স্পিকার। এবং সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে এই নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা তারা সরাসরি এটির সাথে জড়িত এবং তারা আদালতে 164 ধারায় জবানবন্দি পর্যন্ত দিয়েছে, লিখে রাখুন। অর্থাৎ মাননীয় স্পিকার, এবং আমরা যদি বলতে পারি যে এই টেকনাফ উখিয়া অঞ্চলের যে ত্রাস নুরু ডাকাত, সেই নুরু ডাকাত 2016 সালে আজকে এনআইডি কার্ড পেয়ে আজকে সে বসে তার অপরাধ কর্মকাণ্ড করেছে। অর্থাৎ মাননীয় স্পিকার, এনআইডি কার্ডের যে দায়িত্বটি সেটি পালন করতে আজকে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ। মাননীয় স্পিকার, আরেকটি ব্যাপার হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আজকে আমার কাজটি কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে আজকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে জানমালের উন্নতি করা এবং যাতে আমার জনগণ নাগরিক সুষ্ঠু সুবিধা নিয়ে বাস করতে পারে সেটি নিশ্চিত করা। মাননীয় স্পিকার, অর্থাৎ এই অপরাধী শনাক্ত থেকে শুরু করে এই আইন প্রক্রিয়া থেকে শুরু করে প্রত্যেকটি স্টেপে কিন্তু আজকে আমার
এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডটি সেটি কিন্তু দরকার হচ্ছে। আজকে যদি আপনি ইউটিলাইজেশনের দিকটিও চিন্তা করেন যে আজকে এনআইডি কার্ড এটি কার বেশি দরকার, নির্বাচন কমিশনে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়? আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশি দরকার। সেই এঙ্গেজমেন্টের দিক থেকেও কিন্তু আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আজকে এই এনআইডি যে ব্যবহারটি আছে সেটি কিন্তু মাননীয় স্পিকার পাওয়ার জোর দাবি রাখে। মাননীয় স্পিকার আজকে সংবিধানের আপনি কোথাও খুঁজে পাবেন না যেখানে সরাসরিভাবে বলা আছে যে এনআইডির যে দায়িত্বটি সেই দায়িত্বটি নির্বাচন কমিশন পাবে। সংবিধানে এরকম বলা আছে যে নির্বাচন কমিশন একটি স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং এর ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনাকে ফিরে যেতে হবে 2011 সালে একটি বৈঠক হয়ে একটি প্রকল্প দেওয়া হয় নির্বাচন কমিশনকে, যার মাধ্যমে দায়িত্ব দেওয়া হয় যে 2016 সালের মধ্যে সকল এনআইডি কার্ডের যে ব্যবস্থাপনাটি সেটি করতে হবে। এবং পরবর্তীতে 2020 সালের নভেম্বর মাসে যে একনেকে বৈঠকটি হলো সেখানে কিন্তু বলা হয়েছে যে এনআইডি যে কার্যক্রমটি আছে সেটি পরবর্তীতে 2030 সাল টার্গেট ধরে আমাদের দেশের সকল নাগরিককে একটি এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হবে। এখন মাননীয় স্পিকার আজকে যদি আপনি সকল বয়সের নাগরিকদেরকে ন্যাশনাল আইডি কার্ড দেন, আমার সকল বয়সের নাগরিক তারা তো ভোটার না মাননীয় স্পিকার। অর্থাৎ এই যে ইউটিলাইজেশনটা আজকে আপনি যদি লক্ষ্য করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই যে সকল নাগরিকদের যে ডাটাবেস তারা আইন শৃঙ্খলা বলেন রক্ষা করা বলেন সকল ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবে। মাননীয় স্পিকার আমরা কি বলছি মাননীয় স্পিকার, রাজনৈতিক উদ্দেশ্য নয় মাননীয় স্পিকার, আমরা এখানে রাজনৈতিকভাবে কোনো দলকে জেতাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দায়িত্ব দিচ্ছি না, কারণ নির্বাচনের সাথে সরাসরিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখনোই জড়িত না, জড়িত হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাছে ভোটার আইডি কার্ড যে ভোটার তালিকা সেটি থাকছে, সেটিতে কেউ হস্তক্ষেপ করছে না, সেটি নির্বাচন কমিশনের কাছে থাকছে, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করছে। আমরা বলছি কি, আমরা বলছি জনগণের যে জানমালের নিরাপত্তা, অর্থাৎ আজকে যদি একজন অপরাধী শনাক্ত হয় সেই অপরাধীকে দ্রুত সময়ে শনাক্ত করার জন্য কিন্তু আমার এনআইডির যে ডাটাবেজের তথ্য সেটি কিন্তু দরকার হয়। মাননীয় স্পিকার এই সার্বিক দিক বিবেচনা করে বলতে চাই এই প্রস্তাবটি অবশ্যই যেন এই সংসদে পাস হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা সৈয়দ মাহবুব হোসেনের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান উদ্দেশ্য কি হতে পারে যে পরবর্তী নির্বাচনগুলোতে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং সরকার গঠন করবে। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় যদি আমরা 1970 সালে ফিরে যাই মাননীয় স্পিকার, তাহলে আমরা দেখতে পাই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা সিট পেয়েও তারা সরকার গঠন করতে পারেনি। কারণ ছিল মাননীয় স্পিকার কিছু রাজনৈতিক গোষ্ঠী যারা ছিল ক্ষমতালোভী এবং তারা মাননীয় স্পিকার সব ক্ষমতা নিয়ন্ত্রণ করত। আজকে যদি মাননীয় স্পিকার আমরা ঠিক সেইভাবে যদি এনআইডিটি যদি ইসি থেকে নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দিই মাননীয় স্পিকার, ঠিক সেইভাবে 1970টি আমরা আবার দেখতে পারবো মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা যদি প্রথমেই যদি আজকে আমাদের প্রধান অতিথি যিনি রয়েছেন তিনি একটি জনপ্রিয় টক শোতে বলেছিলেন যে এনআইডিটি যখন 2007 সাল এবং 2008 সালে যখন রাজনৈতিক দলগুলো যখন আন্দোলন করলো তখন ছবিযুক্ত একটি ভোটার তালিকা তৈরির কথা এলো এবং তার একটি জাস্ট বাই প্রোডাক্ট ছিল আজকের আমাদের এই এনআইডি কার্ডটি মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার আমাদের দেখতে হবে যে আজকে এই দুটি জায়গা একে অপরের সাথে সম্পূর্ণভাবে জড়িত মাননীয় স্পিকার, এনআইডি এবং আমার ভোটার তালিকা। তখন যদি তারা মাননীয় স্পিকার প্রয়োজন বোধ করতো যে আমার আলাদা কোনো আইডেন্টিটি দরকার মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার তারা কিন্তু অন্যভাবে অন্য প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারতো। আজকে তারা যে কথাটি বলে গিয়েছে যে কিশোর অপরাধীর কথা মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার তাদের কিন্তু অন্য পন্থা অবলম্বন করতে হবে। তাদের মাননীয় স্পিকার আজকে জন্ম নিবন্ধন কার্ডটিকে মাননীয় স্পিকার তাদের আপডেট করতে হবে, এনআইডি কার্ডটি নয় মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার একটি আন্তর্জাতিক সংস্থা IEFS আমেরিকান একটি অডিট করার সংস্থা মাননীয় স্পিকার, তারা বাংলাদেশে যখন অডিট করতে আসলো তারা কিন্তু বলে গিয়েছে যে আমাদের যে নির্বাচন এনআইডি কার্ডটি রয়েছে সেটি মাননীয় স্পিকার অলমোস্ট নির্ভুল এবং মাননীয় স্পিকার সেটি পুরো বিশ্ব জুড়ে কিন্তু প্রশংসা কামিয়েছে মাননীয় স্পিকার। ঠিক সেই গৌরবের প্রক্রিয়াটা মাননীয় স্পিকার একটু চিন্তা করুন যে আজকের ক্ষমতাসীন দল মাননীয় স্পিকার পরপর 2 বার নির্বাচনে মাননীয় স্পিকার সেই গৌরবের প্রক্রিয়ার অধীনে তাদের ভাষ্যমতে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা এসেছে সেই জায়গাটিকে কেন আজকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে মাননীয় স্পিকার, যখন তারা 2 বার এই প্রক্রিয়ায় নির্বাচন করেছে। প্রশ্ন আজকের এই ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে আমি 22টি সুবিধা পাচ্ছি, এই 22টি সুবিধা কি ইসি দিতে পারে? আজকে যে ব্যাপারটি হচ্ছে যে ইসির কাছে আমার এই সবগুলো স্পর্শকাতর তথ্যগুলো রয়েছে। ডিজিটাল যেই এনআইডি কার্ডটা সেখানে কিন্তু আমার 10 আঙ্গুলের ছাপ সহ আমার সব তথ্য রয়েছে মাননীয় স্পিকার। এই 22টি সুবিধা আপনি যেখানে পাচ্ছেন সেইখানে যেইখানে যতটুকু সুবিধা যতটুকু তথ্য দরকার ঠিক ততটুকু তথ্যই কিন্তু দেওয়া হচ্ছে। তারপরে মাননীয় স্পিকার আমরা এখন একটি ব্যাপারে আসতে পারি যেটা হচ্ছে যে কর্তৃত্ববাদের কথাটা মাননীয় স্পিকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন সব কর্তৃত্ব নিয়ে নিবে তখন যে তারা মাননীয় স্পিকার এই কর্মকর্তা এবং কর্মচারীদেরকে যে ইউজ করে মাননীয় স্পিকার নির্বাচনে প্রভাব খাটাবে না, এটি কি মাননীয় স্পিকার
রাজনৈতিক উদ্দেশ্যের কি বহিঃপ্রকাশ নয় মাননীয় স্পিকার? তারপরে মাননীয় স্পিকার একটি ব্যাপার বলতে হয়, দেখুন একটি পরিসংখ্যান দেখায় আজকে 2008 সাল 87% ভোট কাস্ট হয়েছিল, 2014 সাল শুধুমাত্র 40% ভোট কাস্ট হয়েছিল, এবং 2018 সালে কিন্তু আমরা দেখতে পারি যে আবার 80% ভোট কাস্ট হয়েছে, যেখানে 76% ভোট শুধু ক্ষমতাসীন দল পেয়েছে। এবং 2018-র যে এই নির্বাচনটা, এটি কিন্তু খাতা কলমে দেখা গিয়েছে একরকম, কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি মাননীয় স্পিকার ঠিক এর বিপরীত চিত্র। মাননীয় স্পিকার, আমরা মিডিয়াতে দেখেছি যে কোথাও কোনো ভোটার নেই মাননীয় স্পিকার, সেই জায়গায় কিভাবে খাতা কলমে তারা 80% ভোটার দেখালো? আমরা সব সময় সব মিডিয়াতে দেখে এসেছি, বলছে যে 2018 সালের ভোট নাকি হয়েছে মধ্যরাতের ভোট মাননীয় স্পিকার। এর জন্য নতুন পন্থা কি নয় যে এনআইডি কার্ডগুলোকে তারা তাদের হাতে নিয়ে মাননীয় স্পিকার দেখবো যে আমি ঘরে ঘুমাই আছি, কিন্তু মাননীয় স্পিকার দেখা যাবে যে ইভিএমে আমার ভোট দেওয়া হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আরেকটি শেষ কথা হচ্ছে যে ডিডব্লিউর একটি জরিপে তাদের 30,000 ভোট পড়েছিল মাননীয় স্পিকার, 30,000-এর মধ্যে 88% মানুষ বলেছে যে তারা এই সিদ্ধান্তের সাথে একমত নয়, এবং যেটি হচ্ছে যে সংবিধান পরিপন্থী। মাননীয় স্পিকার, আজকে যদি আমার জনগণের উন্নয়নের জন্যই আজকে এই সিদ্ধান্ত হয়, তবে মাননীয় স্পিকার আজকে যখন আমার জনগণই রাজি না এই সিদ্ধান্তের সাথে, তবে মাননীয় স্পিকার এটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেরই একটি বহিঃপ্রকাশ, তা আমরা বুঝতে পারি মাননীয় স্পিকার। তাই যদি মাননীয় স্পিকার আজকে যদি এই ছায়া সংসদে যদি এই প্রস্তাবটি গৃহীত হয় মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার মৃত্যু হবে গণতন্ত্রের, মৃত্যু হবে বাক স্বাধীনতার, এবং মৃত্যু হবে মাননীয় স্পিকার স্বাধীন সার্বভৌমত্ব আইনের মাননীয় স্পিকার। তাই আমি দাবি জানাচ্ছি আজকের এই সংসদে যাতে এই প্রস্তাবটি কোনোভাবে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা শুনলাম মাননীয় বিরোধী দল নেতার বক্তব্য। আমরা এবারে শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী ফারহানা সুলতানা তাপসীর কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। 9 বছর পর জীবিত হলেন আওয়াল, তথ্য গোপন করে একাধিক এনআইডি ব্যবহার, নারী গ্রেফতার, মৃত ফিরোজার জাতীয় পরিচয়পত্র এই ব্যক্তি তুললেন কিভাবে, জালিয়াতি করে সরকারি চাকরি। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এগুলো আমি কোনো গল্প কাহিনী শোনাচ্ছি না, এগুলো সবগুলো এসেছে পত্রিকায়। মাননীয় স্পিকার, সমস্ত কিছু পত্রিকার তথ্য থেকে আমি এই কথা বলছি। আপনারা যে বললেন জনগণই রাজি নয়, জনগণ রাজি না হলে এখানে জনগণের নিরাপত্তা কেন দেওয়া হচ্ছে না? একজন ব্যক্তি 9 বছর পর সে কীভাবে জীবিত হচ্ছে মাননীয় স্পিকার, এটি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, তার বিরোধী দলীয় নেতা বলে গেলেন রাজনৈতিক ক্ষমতালোভী গোষ্ঠী আমরা আবারও দেখতে পাবো যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া হয়। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া হলে কীভাবে তা দেখতে পাবে? এখনই আমরা তাই দেখতে পাচ্ছি, যখন কিনা নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা গেছে সেখানে ঘটছে দুর্নীতি। মাননীয় স্পিকার, এই দুর্নীতির মাধ্যমে আমরা কি দেখছি? নির্বাচন কমিশনের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তারা কি করছে? তারাও দুর্নীতির সাথে জড়িত আছে, এবং তাদের 17 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও এই অভিযোগ এসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ সেই দিনমজুর ঘরের মেধাবী ছেলেটার হয়ে কথা বলছি। তার বিদেশে গিয়ে পড়াশোনা করার স্কলারশিপে বাতিল হয়ে গিয়েছিল শুধুমাত্র বাবার নামের ভুলের কারণে। এনআইডি কার্ডের এই ভুলের পরিশোধন শেয়ার করতে পারিনি মাননীয় স্পিকার, শেয়ার পাড়ি দিতে পারিনি বিদেশে। এ দায়ভার কার মাননীয় স্পিকার? এ দায়ভার অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে। এই এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরঞ্চ এটি হচ্ছে আমাদের জানমালের নিরাপত্তার জন্য, এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য, এটি আমাদের অপরাধ শনাক্ত করার জন্য, এবং মাননীয় স্পিকার সর্বোচ্চ আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। মাননীয় স্পিকার, যখন রোহিঙ্গাদেরকে এনআইডি দেওয়া হচ্ছে তখন কি ঘটছে? তারা এই এনআইডি কার্ড ব্যবহার করে যে ধরনের অপরাধ করবে, তারা কাকে রিপ্রেজেন্ট করবে? আমার দেশকে রিপ্রেজেন্ট করবে। এই আমার দেশকে যখন তারা প্রকাশ করছে, তখন আমার সার্বভৌমত্বের জন্য, আমার জাতির জন্য সেটা কতটুকু হুমকি স্বরূপ মাননীয় স্পিকার, যখন নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে। মাননীয় স্পিকার, আমরা দেখি ঢাকা এবং চট্টগ্রামের অনেক উচ্চপদস্থ কর্মকর্তার নাম উঠে এসেছে এ ধরনের দুর্নীতির সাথে, যাদেরকে গ্রেফতারও করা হয়েছে। মাননীয় স্পিকার, তাদের একজন কর্মী, যে কর্মী নিজেই এটির সাথে যুক্ত, এবং তার রিমান্ডে নেওয়ার পর তিনি বলেছেন যে তার নিজেরই 2টি এনআইডি, যে সংস্থার নিজেরই 2টি এনআইডি করে তৈরি করছে, জালিয়াতি ঘটাচ্ছে, সেই সংস্থার উপর আমরা কিভাবে বিশ্বাস করতে পারবো? মাননীয় মন্ত্রীর প্রশ্ন নেই। জি, আপনারা যেখানে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে যে আপনার পাসপোর্ট ব্যবস্থাটি রয়েছে, এবং সেই জন্য আমাদের বিভিন্ন ভোগান্তি সৃষ্টি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে। এখন এনআইডিটি নিলে আপনি কিভাবে এইটার আপনি কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি, তাহলে আপনি এইটার ক্ষেত্রে কিভাবে দৃষ্টান্ত স্থাপন করবেন? আপনার একটি উত্তর, এটা পাসপোর্ট করতে এনআইডি লাগে, এবং সেই এনআইডিটিতেই ভুল ছিল, যার কারণে এই এখানে সমস্যা দেখা দিয়েছে। মাননীয় স্পিকার, যে সমস্ত অপরাধীরা আছে যারা 18 বছর বয়সের ঊর্ধ্বে, তাদের তথ্য তো নির্বাচন কমিশনে থাকছে না। তখন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি এই তথ্যগুলো থাকে, তাহলে আমার জন্য কি লাভ হচ্ছে? আমি অপরাধী শনাক্ত করতে পারবো মাননীয় স্পিকার, আমার সুবিধা হবে অপরাধী শনাক্ত করেন।
মাননীয় স্পিকার, এখন কিশোর গ্যাংয়ের পরিণাম বেড়ে গিয়েছে, তারা অনেক রকম অপকাণ্ড ঘটাচ্ছে। আমরা কতজনকে চিনতে পারছি? আমরা ততজনকেই চিনতে পারছি যতজনকে পুলিশ অ্যারেস্ট করছে। অনেকজন আছে যাদের আমরা পরিচয় জানি না। কেন? কারণ তার স্থায়ী ঠিকানা ঠিকভাবে নেই, তার এনআইডি কার্ড ব্যবস্থা ঠিকভাবে নেই মাননীয় স্পিকার, যার কারণে আমরা তথ্যগুলো পাচ্ছি না। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনারের যখন উচ্চপদস্থ কর্মকর্তারা এই কর্মকাণ্ডগুলোর সাথে জড়িয়ে গেছে, তখন আমাদের কোনোভাবেই সেই সংস্থার উপর আমরা বিশ্বাস স্থাপন করতে পারি না। মাননীয় স্পিকার, আমাদের উন্নত বিশ্বেও এই এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্য কোনো মন্ত্রণালয়ের হাতেই ন্যস্ত। মাননীয় স্পিকার, তারা বলে গিয়েছিলেন যে এনআইডি ব্যবস্থাপনা এবং ভোটার আইডি কার্ড ওতপ্রোতভাবে জড়িত। আমি আপনাদের জ্ঞাতার্থে বলে যাচ্ছি, তথ্যমন্ত্রী বলেছেন জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি কার্ড এক জিনিস নয়। জাতীয় পরিচয়পত্র এবং ভোটার আইডি কার্ড এক জিনিস নয়। পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্রের সেবার কাজ করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়। এটি কোনোভাবেই নির্বাচন কমিশনারের কোনো কাজ নয়। মাননীয় স্পিকার, জাতীয় পরিচয়পত্রের সেবা সরকারের হাতে থাকাই যুক্তিযুক্ত, এবং যুক্তিযুক্তর কারণগুলো হচ্ছে আমাদের দেশ থেকে তখন আমাদের নিরাপত্তা রক্ষিত হবে। মাননীয় স্পিকার, তখন এরকম হবে না যে আমার দেশে এসে জালিয়াতি করে এনআইডি তৈরি করে বাইরের দেশে গিয়ে অপরাধ করে আমার দেশের জন্য মানহানিকর অবস্থা তৈরি করছে, যেখানে আমার দেশের সার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করা হচ্ছে খারাপভাবে, যেখানে আমি আমার জানমালের নিরাপত্তা দিতে পারছি না, আমার দেশটি উপস্থাপন হচ্ছে খারাপভাবে। এটা আমার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, এই যে আমার জাতীয় নিরাপত্তা তারা ক্ষতি করছে, মাননীয় স্পিকার, সংস্থাটি নিজেই দুর্নীতিগ্রস্ত। যেটি পত্রিকায় আমরা পড়ছি, মৃত ঘোষণা করা হচ্ছে জীবিত মানুষকে। 867 জন মানুষের নামে কথা এসেছে যে তাদেরকে মৃত ঘোষণা করা হচ্ছে, এবং তাদের এনআইডি কার্ডের ব্যবস্থাটি সরিয়ে দেওয়া হচ্ছে সার্ভার থেকে। কেন মাননীয় স্পিকার এই সংস্থা তা করছে? আমরা সেরকম সংস্থায় চাই না দিতে। আমরা মূলত চাই আমাদের নিরাপত্তা রক্ষিত হোক, আমাদের সার্বভৌমত্ব রক্ষিত হোক, এবং আমরা আমাদের জানমালের নিরাপত্তার জন্যই মূলত চাই যে আমরা এই ব্যবস্থাপনাটি, এনআইডি কার্ড ব্যবস্থাপনাটি আমরা দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। এটি কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্যে নয়। ধন্যবাদ আজকের এই সংসদের ছায়ামন্ত্রীকে তার বক্তব্যের জন্য। আমরা এবারে শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দল উপনেতা ইরিন জামান মিমের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, সালটা 2021, ঠিক যে সময়টায় দাঁড়িয়ে আমরা উদযাপন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। যে মানুষটা তার জীবদ্দশায় মানুষের ভোটাধিকার নিয়ে লড়াই করে গিয়েছেন, তিনি জুলুম অত্যাচার সহ্য করা সহ জেল পর্যন্ত খেটেছেন, ঠিক সেই মানুষটার জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার পক্ষে। এই সময়ে এসে আমাদেরকে নির্বাচন কমিশনার স্বাধীনতার কথা বলতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। মাননীয় স্পিকার, আমার সরকার দলীয় বন্ধু বলে গেলেন যে বিভিন্ন ধরনের ক্রাইমের কথা। আচ্ছা, আপনার সরকার কি তাহলে এই ক্রাইমগুলোর যে অপরাধ দমন সেটি করতে কি ব্যর্থ? আপনাদের আন্ডারে রয়েছে পাসপোর্ট ব্যবস্থা। উত্তরের এক যুবক জানান আমেরিকায় তার পড়তে যাওয়ার জন্য তার পাসপোর্ট করতে গিয়ে নাকি তার ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে। এক পর্যায়ে তার দালালের সঙ্গে দর কষাকষি করে টাকা দিয়ে সেই পাসপোর্ট তুলতে হয়েছে। মাননীয় স্পিকার, আপনারা কেন এই পাসপোর্ট সেবা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না? এই উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এনআইডি ব্যবস্থাপনা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যায়, সেক্ষেত্রে তারা জনগণের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হবে এবং এর মাধ্যমে সরকার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে যাচ্ছে, যা কিনা মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের মূল্যবোধের পরিপন্থী। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত সাবেক সচিব মোহাম্মদ শহীদ খার স্যার বলে গেছেন, এখন মনে হয় দলীয় সরকারের অধীনে নির্বাচন করাটা খুব কঠিন। নির্বাচন যদি করতেই হয় তাহলে যারা নির্বাচনের সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই স্বাধীনভাবে এবং দলনিরপেক্ষভাবে নির্বাচন করতে হবে। আমরা পূর্ববর্তী 2টা নির্বাচন দেখেছি যা কিনা নানানভাবে প্রশ্নবিদ্ধ ছিল, এবং এই হচ্ছে তার প্রমাণ। মাননীয় স্পিকার, আজ তারা এমন একটি নতুন এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে যার মাধ্যমে কিনা সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না, আর তার শুরু হতে যাচ্ছে এই এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্থানান্তরের মাধ্যমে। মাননীয় স্পিকার, জাতীয় পরিচয় নিবন্ধন 2010-এ বলা আছে এনআইডি সম্পর্কিত সকল তথ্য এবং উপাত্ত নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত থাকবে। সেখানে এভাবে এনআইডি স্থানান্তরের কথা স্বাধীন নির্বাচনের সাথে সাংঘর্ষিক, এবং এটি একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা প্রশ্ন নাই যে বাংলাদেশ ছাড়া বিশ্বের আরও 205টি দেশে এনআইডি ব্যবস্থাপনাটি নির্বাচন কমিশনের হাতে নেই, এটি অন্য মন্ত্রণালয়ে আছে। তাহলে 205টি দেশে কি মানে অনিয়ম চলছে বা নিরাপত্তাহানি ঘটছে? আপনি বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশকে মিলালে চলবে না, কেননা বাংলাদেশের এনআইডিটি ভোটার লিস্টের বাই প্রোডাক্ট, যেটি কিনা ভারতে জড়িত। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া চালু হয়েছে, যা কিনা সারা বিশ্বে কিছুদিনের মধ্যে ছড়িয়ে যায়। মাননীয় স্পিকার, আবার দেখুন, এনআইডি হচ্ছে ছবিযুক্ত ভোটার লিস্টের বাই প্রোডাক্ট। এখন এই এনআইডি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যায়, সেক্ষেত্রে একজন ব্যক্তির অত্যন্ত গোপন তথ্য, তার এনআইডি নাম্বার, এমনকি তার ফিঙ্গারপ্রিন্ট সবকিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে। মাননীয় স্পিকার, সেক্ষেত্রে খুব সহজে জাল ভোট দেওয়া যাবে এবং এই জাল ভোটের মাধ্যমে জনগণের অনাস্থার সৃষ্টি হবে। তাই সরকারের উচিত তার দলের প্রতি বহু আগে যে আস্থাটি ছিল সেই আস্থাটিকে আবার পুনরায় জাগ্রত করা। মাননীয় স্পিকার, ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুজন বলেছেন আমাদের ইভিএম প্রযুক্তিগতভাবে নিকৃষ্ট, কেননা ভারতের চেয়ে আমরা 11 গুণ বেশি দাম দিয়ে আমরা ইভিএমটি কিনেছি, কিন্তু
এখন পর্যন্ত তার অডিটটি নিশ্চিত নয়, কিন্তু সেটি চাইলেই সমাধান করা সম্ভব। মাননীয় স্পিকার, আজকে ধরে নিলাম এই ইভিএম জটিলতা সমাধান হয়ে গেল, কিন্তু ভোট দিতে গেলে এনআইডির যে তথ্যগুলো নির্বাচন কমিশনের কাছে থাকা লাগে সেগুলো যদি না থাকে, সেক্ষেত্রে আমি বুঝবো কি করে কে ভোটার না, কে সঠিক, কে ভুয়া? মাননীয় স্পিকার, সুতরাং এসব এত সব জটিলতা হওয়ার পরেও যখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনআইডি ব্যবস্থাপনাটি নিতে যাচ্ছে, এখানে এটি পরিষ্কার যে এটি সরকারের একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য। মাননীয় স্পিকার, আজকে আমার স্বাধীন সোনার বাংলা করতে যাচ্ছি, তবে কেন এই স্বাধীন সোনার বাংলা একটি স্বাধীন সংবিধানে আমরা নগ্ন হস্তক্ষেপ করতে যাচ্ছি? মাননীয় স্পিকার, 118-এর 4 নং অনুচ্ছেদে বলা রয়েছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং এই সংবিধান ও আইনের অধীন হইবেন। এখন মাননীয় স্পিকার, এনআইডি ব্যবস্থাপনা হস্তান্তর করা হলে এই সংবিধানের হস্তক্ষেপ করা হবে এবং এটি কোনো মতে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য প্রযোজ্য নয়। মাননীয় স্পিকার, আমাদের দেশ উন্নয়নের যাত্রাপথে এগিয়ে যাচ্ছে, তাই গণতান্ত্রিক ব্যবস্থাটাকেও আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় স্পিকার, তাই এই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। সুতরাং মাননীয় স্পিকার, আমরা চাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত হোক এবং জনমনে আস্থা ফিরে আসুক। মাননীয় স্পিকার, আজ আমি এখানে জনগণের হয়ে দাঁড়িয়েছি, কোনো নির্দিষ্ট দলের হয়ে আসেনি। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, আমি বলবো এই সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে বলতে চাই, হলে এনআইডি ব্যবস্থাপনায় স্থানান্তর, ভোটের নিয়ন্ত্রণ যাবে সরকারের হাতে, আস্থা হারাবে স্বাধীন বাংলার নাগরিক, গণতন্ত্রের মৃত্যু হবে ইসির সাথে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় বিরোধীদের উপর একটা ইরিন জাহান মিম, তিনি বললেন গণতন্ত্রের মৃত্যু হবে যদি আজকে এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়। আমরা এবারে শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য মোহাম্মদ মাহফুজ আবদুল্লাহর কাছ থেকে তার বক্তব্য। দ্বিতীয় বক্তা বলে গেলেন যে দালানের মাধ্যমে তিনি তার কোন এক ব্যক্তিজনক ব্যক্তি তিনি নাকি পাসপোর্ট অসুবিধায় ভুগেছিলেন। আপনারা কি জানেন না আজকে 999 সার্ভিস আছে আমাদের? আপনারা একটা কমপ্লেন করতে পারলেন না? আজকে আমাদের ডিজিটালাইজ হয়েছে, আপনারা এক কমপ্লেন এই পাসপোর্টে যেতে পারতেন, আপনারা সেখানেও যাননি, কিন্তু তারপরেও আপনারা অভিযোগের তীর আমাদের দিকে তুলছেন। আজকে মাননীয় স্পিকার, বিরোধী দল থেকে যে বক্তব্যগুলো দেওয়া হলো মাননীয় স্পিকার, তাতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তাদের এ বিষয়ে এনআইডি এবং মাননীয় স্পিকার ইলেকশন কমিশন এই দুটি যে সম্পূর্ণ আলাদা বিষয়, এটি তারা এখনো পর্যন্ত ধরতে পারলো না মাননীয় স্পিকার। আমরা বিচারপতি আজিজ সাহেবের কথা কেউ ভুলতে পারি না মাননীয় স্পিকার। বিচারপতি আজিজ সাহেবের আমলে 1,20,00,000 ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল মাননীয় স্পিকার। সূত্রপাত তিনি যে করেছিলেন তার থেকে আজকে আমরা বের হয়ে আসার জন্য আজকে মাননীয় স্পিকার এই নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয় মাননীয় স্পিকার, যে সংবিধানের যে আর্টিকেলগুলোর মাধ্যমে 118(4) এবং 119, সেখানে মাননীয় স্পিকার স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্বের সাথে এটিও বলে দেওয়া হয় যে তারা স্বাধীন, কিন্তু কতটা স্বাধীনতার সাথে তারা কাজ করছেন, কতটা নিরপেক্ষতার সাথে কাজ করছেন এবং কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে তারা কাজ করছেন, এটি মাননীয় স্পিকার দেখার বিষয়। ভাগ্যের নির্মম পরিহাসে মাননীয় স্পিকার, বর্তমান ইসির ভঙ্গুর অব্যবস্থাপনা ও চরম অদক্ষতায় আজ অবৈধ এবং মাননীয় স্পিকার রোহিঙ্গাদের পর্যন্ত আজকে এনআইডি কার্ড প্রদান করা হচ্ছে, যা কল্পনার বাইরে, যেটা আমাদের নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য কতটা হুমকি স্বরূপ মাননীয় স্পিকার। জাল ভোট ও ভুয়া এনআইডি ঠেকানোর জন্য মাননীয় স্পিকার, এই ব্যবহারগুলো ঠেকানোর জন্য নির্বাচন কমিশন কর্তৃক 500 কোটি টাকার মাননীয় স্পিকার বাজেট ঘোষণা করা হয়, কিন্তু আশ্চর্যজনক ব্যাপারভাবে মাননীয় স্পিকার এই প্রকল্পেও মাননীয় স্পিকার নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। আপনারা প্রশ্ন করলেন যে আজকে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনে ভোট দিতে কেউ যাচ্ছে না, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন যদি নির্বাচন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন না করতে পারে, সুষ্ঠুভাবে না করতে পারে, তাহলে তার দায়ভার কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে নাকি দায়ভার আপনাদের নিতে হবে? এটি মাননীয় স্পিকার প্রশ্ন। প্রতিপক্ষ বলে গেলেন যে ওনাদের 999 ব্যবস্থা রয়েছে। মাননীয় স্পিকার, আমরা স্পষ্ট নিউজে দেখতে পেয়েছি 999 ব্যবস্থা যেদিন উদ্বোধন করা হয় সেদিনই আপনার পরিকল্পনা মন্ত্রী 999 কল দিয়ে সেবা পান্ডি, তাহলে এই 999 নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন আপনি, এই 999 ব্যবস্থার কথা বলছেন যার মাধ্যমে দালাল মুক্ত করবেন, এর মাধ্যমে আপনি দালাল মুক্ত করতে যাচ্ছেন। এটা সিস্টেম আপনার প্রথম দিনই চলে না, এটা কোন সিস্টেম নিয়ে আপনি এখানে এসেছেন? আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আজও পর্যন্ত কিছু লিংকে ক্লিয়ার করলে 404 নট ফাউন্ড দেখা যায়, তাহলে এই দায়ভার কে নেবে? প্রথম যখন একটা সিস্টেম চালিত হয় সেই সিস্টেমে ভুল ত্রুটি থাকতে পারে, আস্তে আস্তে সেই সিস্টেমটা আপডেট হয়। কিছুদিন আগের কথা বলছি মাননীয় স্পিকার, চট্টগ্রামের রোহিঙ্গা সহ 55,310 জন ভোটারকে মাননীয় স্পিকার তালিকাভুক্তিতে নির্বাচন কমিশনের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে, সরাসরি হস্তক্ষেপ পাওয়া গিয়েছে। তার প্রতিদানে মাননীয় স্পিকার দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে আজকে মামলা পর্যন্ত করেছে মাননীয় স্পিকার। তাদের স্বচ্ছতাটা কোন জায়গায়? তাদের এত স্বাধীনতা, সংবিধান, সুপ্রিম ল এর মাধ্যমে আপনাদেরকে এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে, তারপরেও আপনারা সেটাকে কার্যকরী ভূমিকা পালন করতে পারলেন না।
আমরা মাননীয় স্পিকার সরাসরি আজকে বলতে চাই সংবিধানের 118 এবং 119 অনুচ্ছেদ সরাসরিভাবে আপনারা লঙ্ঘন করেছেন এবং দেশকে দেশের বাইরের মানুষের কাছে তুলোধনা করেছেন আজকে। মাননীয় স্পিকার, সম্প্রতি টিআইবির একটি প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় 50টি সংসদীয় আসনের মধ্যে 47টি কেন্দ্রে তারা পর্যবেক্ষণ করেছেন, তার মধ্যেও তারা পেয়েছেন যে প্রায় 47টি কেন্দ্রে অবৈধভাবে যে এনআইডি কার্ড, জাল এনআইডি কার্ড, সেগুলো তারা লক্ষণ করেছেন মাননীয় স্পিকার। তার প্রতিদানে আজকে দেখেন সুজন কর্তৃক আয়োজিত আজকে ইসির বিরুদ্ধে গণস্বাক্ষর কার্যক্রম চালু হয়ে গেছে, ইসির বিদায় ঘণ্টা বেজেছে আপনাদের ব্যর্থতার কারণে আজকে এই সময় দেখতে হচ্ছে আপনাদেরকে। অথচ আজ ইসির কি করতে হচ্ছে? ইসির আজকে একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দেওয়ার কথা ছিল, তারা সর্বোচ্চ স্বাধীন প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের নির্বাচন উপহার দিয়ে আমাদেরকে এই দেশকে, দেশের মানুষকে সার্বিকভাবে মঙ্গল করার কথা ছিল, কিন্তু আজ তারা তাদের জায়গা থেকে ব্যর্থ। সুতরাং মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কখনোই এটি চাই না যে এই বাংলার বুকে এই ইসি কখনোই এনআইডির কার্যক্রম পরিচালনা করুক। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বিভাগের মাধ্যমে এই এনআইডি কার্যক্রমটি চালিত হোক, আমরা সেটাই দাবি করছি। সুতরাং মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা শুনছিলাম মাননীয় সদস্য মোহাম্মদ মাহফুজ আবদুল্লাহর বক্তব্য। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো বিরোধী দলীয় সদস্য নাজমুল ইসলাম রনির কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে খুবই লজ্জাজনক যে ওনারা শুধু নিউজের প্রথমটুকুই শুনেন, পরেরটুকু আর শুনেন না। 55,310 জন ভোটারকে যে চিহ্নিত করা হয়েছে ভুয়া ভোটার, এর পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশন সেই ভোটার তালিকাগুলো কিন্তু বাতিল করেছে মাননীয় স্পিকার, এবং যারা এই কর্মকাণ্ডে যুক্ত সেটি কিন্তু একটি অবিচ্ছিন্ন ঘটনা মাননীয় স্পিকার। সব জায়গায় যে মাননীয় স্পিকার সবাই শুধু সাধুই থাকবে, কেউ খারাপ থাকবে না, এরকম তো না মাননীয় স্পিকার। সুতরাং 4 জন যে অপকর্ম করেছে সেই 4 জনকে কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমি এখন আমার মূল বক্তব্যে ফিরে আসি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে যদি এনআইডি ব্যবস্থাপনা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়, তাহলে মাননীয় স্পিকার যে বিষয়গুলো হবে, মানুষের আস্থা কিন্তু নষ্ট হবে, এবং তা কিন্তু আমরা অলরেডি মাননীয় স্পিকার ডিডব্লিউ এর একটি মাননীয় স্পিকার একটি জরিপে দেখতে পাচ্ছি যে মানুষের আস্থা কিন্তু নষ্ট হয়ে গেছে, যেখানে 88% মানুষ কিন্তু ভোট দিচ্ছে যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চায় না মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার এখানে বুঝাই যে মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, নির্বাচনে যে হেরফের হবে মাননীয় স্পিকার, এবং এর মাধ্যমে কিন্তু সরকার মাননীয় স্পিকার আজকে একদলীয় একটি শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে মাননীয় স্পিকার। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মাননীয় স্পিকার মনে পড়ে যায় সেই 1990-এর সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা মাননীয় স্পিকার, যেখানে চোখে ভেসে উঠে মাননীয় স্পিকার আজকে সেই নূর হোসেনের গুলিবিদ্ধ লাশ, যেখানে নূর হোসেনের আজকে যেন সেই লাশ চিৎকার করে বলতে চায় যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আজকে এই এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে মাননীয় স্পিকার সেই গণতন্ত্রকে নিপাতিত করা হচ্ছে এবং একদলীয় সরকারের একটি শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে, যা কিনা সরকারের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে সামিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এমন আশঙ্কা করা হচ্ছে যে এনআইডি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যায়, তাহলে তারা এনআইডির স্বচ্ছতার জন্য তার মধ্যে পুলিশ ভেরিফিকেশন সংযুক্ত করবেন মাননীয় স্পিকার। আজকে তাদের অধীনে পাসপোর্টের যে পুলিশ ভেরিফিকেশন, যেখানে ঘুষ না দিলে মাননীয় স্পিকার পাসপোর্ট মেলে না, আজকে সেই অস্বচ্ছতার জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একটি অস্বচ্ছতা যারা এখনো পর্যন্ত দূর করতে পারেনি, সেই সংগঠনকে আজকে এনআইডির মতো একটি গুরুত্বপূর্ণ জিনিসের দায়িত্ব দেওয়া কি আদৌ কোনো যুক্তিসঙ্গত বিষয় কিনা তা মাননীয় স্পিকার আমার বোধগম্য নয়। এখন তারা এনআইডি ব্যবস্থার মাধ্যমেও সেই এনআইডির মধ্যেও সেই দালালের দৌরাত্ম্য সৃষ্টি হয়েছে। আজকে তখন জনমনের প্রশ্ন, আপনার এই সরকার কি দালালের সরকার নাকি জনগণের সরকার? আপনার সরকার যদি জনগণের সরকার হয়, তাহলে ইসির মতো একটি স্বাধীন সত্তা থেকে কেন আজকে তারা এনআইডি ব্যবস্থা সরাতে চাচ্ছে মাননীয় স্পিকার? সুতরাং মাননীয় স্পিকার, এখানে স্পষ্ট যে এখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্য হচ্ছে এটাই যে 2024 নির্বাচনে ভিন্নভাবে ম্যানিপুলেশন করে তারা নতুনভাবে ক্ষমতায় আবার আসতে চাচ্ছে মাননীয় স্পিকার। এটাই হচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য। মাননীয় সদস্য প্রশ্ন নেই। জি, আজকে যে ন্যাশনাল আইডি কার্ড সেটা ইসির হাতে আছে, তো এটা তো পুলিশের বিভিন্ন সময় লাগে, যেমন অর্থাৎ কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে অপরাধীকে শনাক্ত করার জন্য লাগে। আজকে যদি ইসির কাছে থাকে, ইসি কি ওইটা কি আইন শৃঙ্খলার যে দায়িত্ব সেটা কি পালন করবে? মাননীয় স্পিকার, আজকে কিন্তু নির্বাচন কমিশন 127টি সরকারি বেসরকারি সংস্থার সাথে তথ্য শেয়ার করে মাননীয় স্পিকার। তাহলে পুলিশের দরকারে কেন করবে না? দরকারে অবশ্যই নির্বাচন কমিশন এই তথ্য শেয়ার করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি মাননীয় স্পিকার, যেখানে আজকে আমার স্বাধীনতা নেই মাননীয় স্পিকার। এমন একটি বিষয় দাঁড়িয়েছে যে মাননীয় স্পিকার, আমার নির্বাচন, আমার যতগুলো তথ্য আছে সেখানে সরকারের অবাধ বিচরণ ধরে নিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হলো, এবং সেই আমার যে 32টি তথ্য আছে সেখানে সরকারের অবাধ বিচরণ হচ্ছে। এখন সেই তথ্য পরিবর্তন করে কালকে আমাকে রোহিঙ্গা বানিয়ে আজকে ঢাকার ভাষানটেক থেকে যে আমাকে কালকে নোয়াখালীর ভাষাঞ্চলে পাঠিয়ে দিবে না, তার কি নিশ্চয়তা আপনারা দিতে পারবেন না মাননীয় স্পিকার? সুতরাং মাননীয় স্পিকার, আজকে ওনারা বলে গেলেন যে মনে থাকার কথা, বিচারপতি আজিজের নেতৃত্বে ইসির আমলে 1,20,00,000 ভুয়া ভোটার অভিযোগ ওঠে মাননীয় স্পিকার।
এর মূল কারণ ছিল একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার হওয়া মাননীয় স্পিকার। কিন্তু তার পরবর্তীতে কিন্তু মাননীয় স্পিকার রাজপথে আন্দোলন হয়েছে, মাননীয় স্পিকার মানুষের প্রাণহানি হয়েছে, এবং তার পরবর্তী সেটি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মাননীয় স্পিকার। এবং ডক্টর হুদা কমিশনের তত্ত্বাবধানে তখন আমাদের এই প্রধান অতিথির মতো কিছু সৎ এবং নিষ্ঠাবান আমলাদের সহায়তায় মাননীয় স্পিকার সেনাবাহিনীর উদ্যোগে 2007 সালে কিন্তু ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয়। আজকে মাননীয় স্পিকার সরকার তার নিজের সংগঠন সেনাবাহিনীকেই প্রশ্নবিদ্ধ করছে যে সেনাবাহিনীর অধীনে যে ভোটার তালিকা তৈরি হয়েছে সেটি নাকি ভুয়া। মাননীয় স্পিকার আজকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আনতে পারছে না মাননীয় স্পিকার, মানুষ না খেয়ে মরছে, তাদেরকে খাবার দিতে পারছে না, আজকে ভাত ভেঙে যাচ্ছে, ভাত তৈরি করতে পারছে না। আজকে মাননীয় স্পিকার নতুন এমন সময় আছে, এমন একটি তথ্য উপস্থাপনের মাধ্যমে মাননীয় স্পিকার এনআইডি ব্যবস্থা সংস্থানের মাধ্যমে কিন্তু আজকে নতুন অর্থের খাত সৃষ্টি করার চেষ্টা করছে, যেটি কিন্তু মাননীয় স্পিকার বোঝাই যায় যে তাদের একটি রাজনৈতিক উদ্দেশ্য। মাননীয় স্পিকার আজকে মন্ত্রী পরিষদের মিটিংয়ে যে বিষয়টি বলা হয় সেটি হচ্ছে মাননীয় স্পিকার এনআইডি ব্যবস্থার অনুবিভাগ স্থানান্তরের কথা। তার মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের যে লোকবল আছে তাদেরকেও তাদের অধীনে নিয়ে যাবে মাননীয় স্পিকার। তাহলে এখন নির্বাচন কমিশনের অধীনেও তারা কাজ করবে ভোটার তালিকা তৈরি করতে, আবার এনআইডি তৈরি করতে তাদের অধীনেও কাজ করবে। তাহলে মাননীয় স্পিকার এই যে দুই নৌকায় দুই পা দিয়ে এভাবে যদি ধুলাতে থাকেন তাহলে একসময় কিন্তু ডুবে মরতে হবে মাননীয় স্পিকার। এটি আজকে তাদের বোধগম্য নয় মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার আজকে এই কথাটি বলতে চাই যে আজকে গণমানুষের কথা চিন্তা করেন। আজকে মাননীয় স্পিকার পকেট ভারীর দিকে যেতে চাই না, আজকে নতুনভাবে প্রাণহানির আমরা দেখতে চাই না মাননীয় স্পিকার, কোনো হরতাল দেখতে চাই না, বরঞ্চ আজকে যাতে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত না হয় এবং মানুষের আস্থা যাতে সরকারের উপর টিকে থাকে সেই প্রস্তাব জানিয়ে মাননীয় স্পিকার আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সদস্য তাকে। তিনি এই ধরনের ঘটনা ঘটলে নতুনভাবে প্রাণহানির সংখ্যা করছেন, অথবা আন্দোলন চাঙ্গা হবে বলে তিনি মনে করছেন, এবং তিনি বলছেন যে 2024 সালের আগামী নির্বাচনকে ম্যানিপুলেট করে আবারও ক্ষমতা আসবার জন্য এই সরকার তাদের প্রচেষ্টার অংশ হিসাবে এনআইডি ব্যবস্থাপনাটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা দিতে চাচ্ছেন। এই সকল কিছু দাবি করে আবারও মাননীয় সদস্য বিরোধী দলে তিনি এই প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করলেন। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনছিলাম। আমরা যুক্তি খণ্ডন পর্বে আবারও একটু কথা শুনে নেই, সে কারণে সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই সংসদের মাননীয় বিরোধী নেতা সৈয়দ মাহবুব হোসেনকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার প্রথমেই আমি আমার সরকার দলীয় তৃতীয় বক্তার কিছু কথা বলতে চাই। তিনি অত্যন্ত চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, মাঠ গরম করেছেন মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার তিনি এই বক্তব্যের মাঝখানে ভুলে গিয়েছেন যে আজকের আমাদের এই সংসদে উত্থাপিত বিষয়টি হচ্ছে এনআইডি ব্যবস্থাপনা কি আদৌ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া কি আদৌ রাজনৈতিক উদ্দেশ্য কি উদ্দেশ্য না। তিনি পুরো বিতর্কটি করে গিয়েছেন যে এটি ইসিকে দিব কি দিব না, এবং ইসিকে না দিলে কি হবে সেটির পক্ষে মাননীয় স্পিকার। তারপর তারা বলছে যে ইসির এত অক্ষমতা এবং ইসির মাননীয় স্পিকার এত জায়গায় এত অক্ষমতা, তারা এখানে চুরি করছে ওখানে চুরি করছে। তার জায়গায় মাননীয় স্পিকার আজকে ইসির কিন্তু এই ব্যাপারটিতে 12 বছরের অভিজ্ঞতা রয়েছে মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গায় মাননীয় স্পিকার তারা কালকে হাতে নিয়ে আজকে তারা কোন দেশ উদ্ধার করে ফেলবে তা কিন্তু তারা আজ পর্যন্ত প্রমাণ দিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার। তারপর যদি আরেকটা কথা বলি, তারা বারবার বলছে মাননীয় স্পিকার যে এটি জনগণের স্বার্থ সম্বলিত একটা ব্যাপার। মাননীয় স্পিকার আজকে যদি এটি জনগণের স্বার্থ সম্বলিত ব্যাপারই হয় মাননীয় স্পিকার, তাহলে 88% মানুষ কেন এর বিপক্ষে ভোট দিয়েছে মাননীয় স্পিকার। আজকে যদি এটি জনগণের স্বার্থ সম্বলিত বিষয় হয় মাননীয় স্পিকার, তাহলে আজকে জনগণ কেন মাননীয় স্পিকার তারা ধোঁয়াশায় রয়েছে, জনগণ কেন জানে না যে আসলে তাদের উদ্দেশ্য কি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এবার আমরা একটা কথায় আসি যে আমরা দেখি 2014 সালের নির্বাচন, যেখানে মাননীয় স্পিকার দেখা গিয়েছে বিরোধী কোনো পক্ষই নেই। তারপর মাননীয় স্পিকার যখন বিরোধী পক্ষ বুঝে ফেললো এটা ছিল তাদের চাল, তারপর 2018 নির্বাচনে তারা আসলো মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার যখন বিরোধী দল আসলো তখন কি হলো মাননীয় স্পিকার, ভোট হয়ে গেল মাননীয় স্পিকার রাতের আধারে। এখন তো মাননীয় স্পিকার এই রাতের আধারের ভোটটিও তারা বুঝে ফেলেছে। এখন মাননীয় স্পিকার নতুন তো একটি পন্থা বের করতে হবে আমার নির্বাচনে জয়লাভ করার জন্য, সেই পন্থাটিই হচ্ছে আজকে এটি মাননীয় স্পিকার। তারপরে তারা যখন এত কিছু বলছে মাননীয় স্পিকার, আমি যদি বিশ্বের কয়েকটি দেশের উদাহরণ তারা জানতে চাচ্ছে, সেই জায়গায় মাননীয় স্পিকার যদি আমরা পাকিস্তানের কথা বলি, যে পাকিস্তানে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা এবং এনআইডি দুইটি কিন্তু আলাদা জায়গা। এবং মাননীয় স্পিকার সেখানে কি দেখা যাচ্ছে, মাঠে একরকম চিত্র দেখা যায় এবং মাননীয় স্পিকার খাতা কলমে ঠিক এর বিপরীত চিত্র, যার ফলে মাননীয় স্পিকার পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে ঠিকই ইসিকেই আবার কিন্তু হচ্ছে যে কাজ করে এবং হালনাগাদ করে কিন্তু এটি সংরক্ষণ এবং এটির জবাব দিতে হচ্ছে। এবং মাননীয় স্পিকার নির্বাচন পরবর্তী সময়ে আমরা পাকিস্তানে অনেক আন্দোলন দেখেছি এই সম্পর্কিত মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার যদি আমরা এখানে দুটি বিশ্বের কথা চিন্তা করি, যে একটি বিশ্বে তাদের যে এটি রাজনৈতিক উদ্দেশ্য নয় সেটি মাননীয় স্পিকার সম্পূর্ণ ভুয়া, যেটির কোনো
যুক্তি নেই। এবং মাননীয় স্পিকার, যদি আমাদের বিশ্বর কথা চিন্তা করি মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার দেখতে পারবেন যে এটিতে মাননীয় স্পিকার রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই নেই। তাই আজকের এই মহান ছায়া সংসদে মাননীয় স্পিকার এই প্রস্তাবটি যাতে কোনো ক্রমেই জনগণের স্বার্থে যাতে কোনো ক্রমেই গ্রহণ না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। মাননীয় বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাচ্ছি। 2014 সালের নির্বাচনের কৌশল, 2018 সালের নির্বাচনের কৌশল, সব অপকৌশলের মাধ্যমে ক্ষমতায় এসে নতুন কৌশল হিসাবে এই এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রাজনৈতিক উদ্দেশ্যে নিচ্ছে দাবি করে মাননীয় বিরোধী দলের নেতা যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করলেন। আমরা এবারে সর্বশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মেজবাউর রহমান মিজুর কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আমরা প্রথমেই বলেছিলাম যে রাজনৈতিক উদ্দেশ্যটি কি। রাজনৈতিক উদ্দেশ্য বলতে আমরা বুঝিয়েছিলাম নির্বাচনে জয়লাভ করানো। মাননীয় স্পিকার, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, ভোটের সময় কোনো কাজেই লাগে না মাননীয় স্পিকার। ইত্তেফাকের রিপোর্ট দেখুন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বললেন তাদের যে সামগ্রিক যে বক্তব্য সেটি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখতে পাচ্ছি তারা একটি জিনিস নিয়ে পড়েছিলেন যে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একমাত্র কাজ মানুষকে পাসপোর্ট দেওয়া। মাননীয় স্পিকার, এর বাইরে হয়তো বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাজ নেই। আপনাদের জ্ঞাতার্থে বলছি, জনগণের যে জানমালের যে নিরাপত্তাটি আছে সেই নিরাপত্তাটি দেবার দায়িত্ব কিন্তু আজকে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ আজকে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে অপরাধীকে শনাক্ত করবে, সেই অপরাধীকে দ্রুত সময়ে শনাক্ত করার জন্য আমার একটি ন্যাশনাল আইডি কার্ড দরকার মাননীয় স্পিকার। এবং এই ন্যাশনাল আইডি কার্ডটি যদি আজকে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকে, অর্থাৎ প্রত্যেকটা অপরাধীকে শনাক্ত সময় গিয়ে বলতে হবে না নির্বাচন কমিশনে আমাকে এই তথ্যটি দিন, আমাকে এই তথ্যটি দিন। অর্থাৎ এই যে দীর্ঘসূত্রিতাটা সেটি কিন্তু কমবে যদি আমরা এই এনআইডি ব্যবস্থাপনাটি আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিই। মাননীয় স্পিকার, তারা বলেন যে 2 নৌকায় পা, অর্থাৎ যদি এই কাঠামোটি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয় তাহলে নাকি 2 নৌকায় পা চলবে। কিন্তু মাননীয় স্পিকার, আপনি রুট লেভেলে চিন্তা করুন, আজকে নির্বাচন কমিশনের যে অর্থাৎ একদম প্রান্তিক পর্যায়ে যে 524টি সার্ভার সেন্টার আছে, সেই সার্ভার সেন্টারের তথ্যগুলো কোথায় থেকে আসে? সেই তথ্যগুলো কিন্তু গ্রামাঞ্চল থেকে ইউনিয়ন পরিষদ থেকে তথ্যগুলো আসে। অর্থাৎ খুবই বেসিক সিম্পল একটা ব্যাপার যে এই তথ্যগুলো তখন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব সুষ্ঠুভাবে এই সার্ভারের যে কাজটি অর্থাৎ এই এনআইডির যে কাজটি সেটি কিন্তু করবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের বক্তব্যে কি বলার চেষ্টা করছি? আমরা বক্তব্যে যে এই ভঙ্গুর ইসি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ। আজকে রোহিঙ্গা ডাকাত নূরকে আজকে ভোটার আইডি কার্ড দিয়ে ফেলছে। তারপর হচ্ছে মানুষের যে এনআইডি কার্ড যে সম্পূর্ণ ভুল, আজ প্রায় 2 কোটি মানুষের কিন্তু আজকে এনআইডি কার্ডের যে ভুল সেই ভুলটি কিন্তু আসে মাননীয় স্পিকার। অর্থাৎ তারা তাদের সম্পূর্ণ দায়িত্বটি সেই সম্পূর্ণ দায়িত্বটি পালন করতে কিন্তু মাননীয় স্পিকার ব্যর্থ। মাননীয় স্পিকার, আমরা আরও বলেছি যে সংবিধানের কোথাও লেখা নেই যে ইসি ন্যাশনাল আইডি কার্ডের দায়িত্বটি পালন করবে। তাদের যে সংবিধান অনুযায়ী তারা স্বাধীন ও সার্বভৌম, কিন্তু বাংলাদেশের কোনো আইনে আপনি পাবেন না যেখানে লেখা আছে যে ন্যাশনাল আইডি কার্ডটি যে দায়িত্বটি সেই দায়িত্বটি আজকে পালন করবে ইলেকশন কমিশন। মাননীয় স্পিকার, আমরা বলেছি যে বিশ্বের বাকি দেশগুলোর কথা, আজকে বিশ্বের আপনি বাকি 205টি দেশের কথা চিন্তা করুন, বিশ্বের কোনো দেশেই নজির নেই যেখানে এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের যে দায়িত্বটি সেটি নির্বাচন কমিশনার করে। সেখানে আলাদা মন্ত্রণালয় আছে, কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে ভারতে কিন্তু যে এনআইডির যে ব্যবস্থাপনাটি সেটি কিন্তু আইটি সেক্টর করে থাকে। অর্থাৎ তাহলে কি আপনারা আজকে বলতে চান বিশ্বের যে বাকি দেশগুলো আছে তাদের কি জানমালের নিরাপত্তা সেখানে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কি সরকার করছে? মাননীয় স্পিকার, অবশ্যই না। মাননীয় স্পিকার, আমরা বারবার করে বলেছি যে এটি রাজনৈতিক উদ্দেশ্য নয়। আমরা কোনো দলকে রাজনৈতিকভাবে নির্বাচনে জিতে দিচ্ছি না। আমরা যাতে জনগণের জানমালের যে নিরাপত্তাটি সেটি নিশ্চিত হয়, অর্থাৎ এই যে ইসি, এই ইসির যে ভঙ্গুর ব্যবস্থাটি সেই ব্যবস্থাটি যে দূর হয় সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা বলতে চাই মাননীয় স্পিকার এই প্রস্তাবটি যেন এই সংসদে অবশ্যই পাস হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। আসলে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেবার প্রস্তাবটি, এই প্রস্তাবটি গত বছরের জুলাই মাসে এই এনআইডি ব্যবস্থাপনাকে দেবার একটি প্রস্তাব পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সচিব আমরা দেখেছি নির্বাচন কমিশনে, সেখানে প্রস্তাবটি পাঠানো হয় এবং 24শে মে খুব সম্ভব এনআইডি নিবন্ধন কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনকে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি, একটি পত্র হস্তান্তর করা এবং সেই সিদ্ধান্তের কিন্তু বিরোধিতা কে করেছেন? আজকে যে প্রধান নির্বাচন কমিশনার অনেক সার্চ কমিটির মধ্যে দিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে বিরোধিতার মধ্যে দিয়ে কিন্তু যিনি নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন এই সরকারের সময়, তিনি কিন্তু এই ব্যবস্থাটার বিরোধিতা করেছেন। সেখানকার অন্যান্য নির্বাচন কমিশনারের মধ্যে আমরা দেখেছি যে মাহবুব তালুকদার, তিনিও কিন্তু এর বিরোধিতা করেছেন। মাহবুব তালুকদার সাহেব বলেছেন যে এটি শুধুমাত্র অঙ্গহানি নয়, এটি নির্বাচন কমিশনের কফিনে শেষ প্যারেক যুক্ত করবে বলে তিনি দাবি করেছেন এবং নুরুল হুদা তিনি বলেছেন যে আলাপ আলোচনা ছাড়া এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে এই ঘটনার যেদিন চিঠি দেওয়া হলো সেদিনই সাংবাদিকদের তিনি বলেছিলেন। এবং একই সাথে সেখানকার কর্মকর্তা কর্মচারী যে ইউনিয়ন রয়েছে, সমিতি রয়েছে, তারাও কিন্তু এর বিরোধিতা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কী কারণের জন্য এই বিরোধিতা হচ্ছে? কেন পৃথিবীর অন্য দেশে এই ব্যবস্থাপনা থাকার পরেও কিন্তু কেন বাংলাদেশে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সুরক্ষা বিভাগকে দিবার জন্য প্রস্তাব আসছে কেন এই বিরোধিতা হচ্ছে? সেই প্রশ্ন কিন্তু
আজকে বারবার ঘুরপাক খাচ্ছে। আজকে সরকারি দল থেকে এখানে বলা হচ্ছে আমরা জাতীয় নিরাপত্তা, কিশোর গ্যাং প্রতিরোধ, সার্বভৌমত্ব রাষ্ট্রের, আমরা রোহিঙ্গাদেরকে বিদেশে পাসপোর্ট বানিয়ে চলিয়ে যাওয়া, এটি কিন্তু সত্য। প্রচুর রোহিঙ্গারা আছে বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গিয়ে সেখানে অবস্থান করে তারা নানা রকম অপকর্ম করছে। এগুলি প্রতিরোধ করবার জন্য, অপরাধীদের শনাক্ত করবার জন্য, জানমালের নিরাপত্তার জন্য এগুলি তারা করছেন। এই কারণের জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে এটিকে প্রস্তাব হিসাবে নিচ্ছেন এবং এটিকে স্থানান্তরের কথা বলছেন। কিন্তু এই যে মানুষের মধ্যে সংখ্যা, কিছু কিছু মানুষের মধ্যে সেই সংখ্যা কেন তৈরি হয়েছে, যেটি আজকে বিরোধী দল থেকে বলবার চেষ্টা করেছে। 2014 নির্বাচন, 2018 নির্বাচন, সেই নির্বাচনগুলির দিকে যখন আমরা তাকাই তখন দেখি যে নতুন কারসাজির জন্য কি এটি করছে কিনা, তারা এটি প্রশ্ন করেছেন। আজকে বিরোধী দল থেকে প্রশ্ন করেছেন যে যদি আজকে পুলিশ ভেরিফিকেশনের সেই দায়িত্বটি আবার এই এনআইডি কার্ড নেবার জন্য দেওয়া হয়, তাহলে সেই পুলিশ তো গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আবার সেখানে তাদেরকে হয়রানি করবে, তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করবে। এমনকি এই সংখ্যাও কিন্তু করা হয়, আজকে সুশীল সমাজের অনেক প্রতিনিধি করে থাকেন, যে যদি এনআইডি প্রক্রিয়া এই পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে নেওয়া হয়, তাহলে কিন্তু আজকে সরকারি চাকরি পেতে অনেকের বাধা হতে পারে। কারণ বিরোধী মতে যারা রয়েছেন তাদেরকে কিন্তু চিহ্নিত করে সেখানে সরকারি চাকরি থেকে তাদেরকে না দিবার জন্য সুপারিশ করা হতে পারে। বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে যে এজেন্ট থাকে সে এজেন্ট নিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। এসব নানা কথা কিন্তু এখন এখানে নানাভাবে উচ্চারিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন নির্ভুল ভোটার তালিকা করেছে, পৃথিবীতে সমাদৃত হয়েছে, সারা বিশ্বের মধ্যে একটা রোল মডেল হয়েছে, এবং আজকে বিরোধী থেকে প্রস্তাব করেছে, প্রশ্ন তুলেছে যে আজকে তাহলে যে সেনাবাহিনী এটা করেছেন তাদেরকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আলোচনাটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সেই কেন্দ্রবিন্দু হবার পরও কিন্তু আমাদের ভাবতে হবে আসলে আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আসলে কি বলতে চায়। আমরা কি এটি আমাদের রাজনৈতিক উদ্দেশ্যে কিনা, রাজনৈতিক উদ্দেশ্য হয়ে থাকলে এর জন্য আমাদের কী করণীয় রয়েছে, সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের বসার প্রয়োজন আছে কিনা, আমাদের সর্ব শ্রেণী পেশার মানুষের মতামত নেবার দরকার আছে কিনা, সেগুলি কিন্তু চিন্তাভাবনা করেই এখন আমাদেরকে এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আকারে নিতে পারলে হয়তো বা মানুষের মধ্যে যে শঙ্কা, যে ভয় যেটি রয়েছে কিছু কিছু মানুষের, সেটা হয়তো আমরা দূর করতে পারবো। আমি এবার আহ্বান করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু আলা মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব বাংলাদেশ সরকারের, তাকে এনআইডি ব্যবস্থাপনা নিয়ে আজকের এই ছায়া সংসদের বিতার্কিকদের বক্তব্যের আলোকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এনআইডি তো একটা বিতর্কের ইস্যু এখন সারা দেশ জুড়ে। এখন এটার পক্ষে থাকা যেমন কঠিন কাজ পক্ষে থাকা, এবং বিপক্ষে অনেক যুক্তি দেওয়াও খুব সহজ। আমরা এখন এনআইডি বিষয়টাতে একটু আসি। এনআইডি নিয়ে যখন আমরা আলোচনা করি, আমরা জানি যে আমাদের দেশে ভোটার তালিকা নিয়ে অনেক ধরনের কথা হয়েছিল, এবং ভোটারদের মধ্যে 1,20,00,000 ভুয়া ভোটার ছিল। তার চেয়ে সেটা একটা বড় পয়েন্ট ছিল আলোচনার। কিন্তু আরও বড় পয়েন্ট ছিল যে আমাদের ভোট কেন্দ্রগুলো দখল হয়ে যেত, এবং ওই ভোটের বাক্স ভর্তি হয়ে যেত, এবং একটা রেজাল্ট ডিক্লেয়ার করতে হতো, মিডিয়া কু অনেক কিছু হতো। তো এইসব ঘটার কারণে 1990 সালে যখন একটা রাজনৈতিক গণ অভ্যুত্থান হয়, যখন স্বৈরাচারের পতন ঘটে, তখন 3 দলীয় যে জোট ছিল তাদের রূপরেখার মধ্যে অনেক কিছু আলোচনা হয়। তখন একটা ছবিযুক্ত ভোটার তালিকা, আজকের যারা সরকার আছেন, সরকারের প্রধানমন্ত্রী, তিনি এটা প্রথম দাবি করেন যে আমরা ছবিযুক্ত ভোটার তালিকা চাই। তো এখন ছবিযুক্ত ভোটার তালিকা কি পৃথিবীর কোনো দেশে আছে নাকি? ছবিযুক্ত ভোটার তালিকা ভেরি ইউনিক ফর বাংলাদেশ, তাই না? পৃথিবীর অন্য দেশে নাই, পাশের দেশেই নাই। সেখানে ইভিএমে ভোট হয়, কিন্তু পাশের দেশে ছবিযুক্ত ভোটার তালিকা নাই। সো দিস ইজ ভেরি ইউনিক ফর বাংলাদেশ। এবং এই কাজটা যে তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, আমরা বলি মিলিটারি ব্যাক তত্ত্বাবধায়ক সরকার, কারণ তাদের সমর্থনের, সেনাবাহিনী সমর্থনে এই তত্ত্বাবধায়ক ছিলেন। সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে 2-3টা ভালো কাজ হয়েছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ছবিযুক্ত ভোটার তালিকা, যেটা খুব ভালোভাবে করা হয়েছে। এবং ছবিযুক্ত ভোটার তালিকার একটা বাই প্রোডাক্ট হিসেবে এটা আসছে। কেন আসলো বাই প্রোডাক্ট হিসেবে? কারণ ছবিযুক্ত ভোটার তালিকা যখন তৈরি করা হয়, তখন আমাদের সেনাবাহিনী এবং তৃণমূল পর্যায়ে যে জনগণ ছিলেন, জনপ্রতিনিধি যারা ছিলেন, সবাই মিলে এবং সকল পেশার মানুষ মিলে চেষ্টা করেছিলেন যে আমরা বাংলাদেশে একটা নির্ভুল ভোটার তালিকা করতে চাই। তো এটা যখন প্রস্তাব করা হলো নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন কিন্তু নিজের উদ্যোগে এটা করে ফেলেন। এবং তখনকার যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যাকড বাই মিলিটারি, তারা এটাকে সমর্থন করলেন এবং তারা কিন্তু এটা করে ফেললেন। তো এখন 11 সালে একটা প্রজেক্ট আসলো ইলেকশন কমিশনের পক্ষ থেকে, এবং এই ইলেকশন কমিশন তখন হুদা কমিশন ছিল। তারা একটা প্রকল্প পেশ করলেন একনেকে সরকারের কাছে, বেশ বড় প্রকল্প, এবং আমাদের সমর্থনে ছিল, এই অর্থ সাহায্যের জন্য ছিল ওয়ার্ল্ড ব্যাংক। তারা স্মার্ট কার্ড করলেন, কারণ এই কার্ডটা তো একটা নর্মাল কার্ড, এবং এটাতে বেশি জালিয়াতি করার একটা সম্ভাবনা আছে। এবং বিদেশিরা চায় যে বাংলাদেশের মানুষদের এমন একটা কার্ড হোক যে কার্ডটা দিয়ে যাচাই করা যাবে যে তার পাসপোর্টটা ঠিক আছে কিনা।
এটা কিন্তু বিদেশিদের একটা অন্য ইন্টারেস্ট, কারণ আমাদের 1 কোটি লোক বিদেশে থাকে, তাদের ইন্টারেস্ট হলো যে আমাদের নাগরিকদের ভালোভাবে চিহ্নিত করা। আমি তখন সচিব ছিলাম স্থানীয় সরকারের, স্থানীয় সরকারের মন্ত্রী এবং আরও কয়েকজন মন্ত্রী এবং আমি ব্যক্তিগতভাবে এইটার প্রতিবাদ করেছিলাম যে না, এনআইডি বিষয়টা নির্বাচন কমিশনের বিষয় না। আমাদের যে সংবিধান এবং সংবিধানের নির্বাচন কমিশনের যে দায় দায়িত্ব দেওয়া হয়েছে সেটা নির্বাচন করা এবং নির্ভুল ভোটার তালিকা করা এবং নির্বাচন সুষ্ঠুভাবে করা, সেটা তাদের কাজ। সুতরাং এনআইডিতে তাদের কাজ হতে পারে না। এভাবে কিন্তু এনআইডি স্মার্ট প্রজেক্টটা তাদের কাছে গেল এবং স্মার্ট কার্ড বিতরণ শুরু হলো। স্মার্ট কার্ড বিতরণ যে প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে বলা হয়েছিল 16 সালের মধ্যে তারা প্রায় 9 কোটি মানুষের কাছে স্মার্ট কার্ড বিতরণ করবেন এবং এখন পর্যন্ত তারা বোধহয় প্রায় 7 কোটির মতো স্মার্ট কার্ড কিন্তু অলরেডি বিতরণ করেছেন। এখন এই স্মার্ট কার্ডে 32 ধরনের তথ্য থাকে, খুবই সংবেদনশীল তথ্য, এবং আমরা এটা দিয়েছি স্মার্ট কার্ডের ভিতরে। এই তথ্য সংবেদনশীল হলেও এই তথ্য কিন্তু সরকারি যে কোনো সংস্থার কাছে যেতে পারে। পৃথিবীর অনেক দেশে এনআইডি কার্ড নেই। সুতরাং এই কার্ডটা এবং এই কার্ডের সাথে যারা যুক্ত আছেন এবং যে সার্ভার স্টেশনগুলো আছে, এগুলোকে কিন্তু সরকারের কোনো মন্ত্রণালয়ে ট্রান্সফার করা নিয়ে অবশ্যই একটা সন্দেহ সৃষ্টি হবে, এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে কিনা। এটা যদি চলে যায় আরেক জায়গায়, তাহলে ওইখানে যেমন অসুবিধা হবে, সেখানে আরেকটা অসুবিধা হবে দ্বৈত শাসন। যে একজন লোক যদি একই সাথে নির্বাচন কমিশনে কাজ করে, আবার একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, যেটা এখনকার প্রস্তাব, বা অন্য কোনো মন্ত্রণালয়, তাহলে কিন্তু তার কাজ করতে অসুবিধা হবে এবং সেই দ্বৈত শাসনের মধ্যে পড়ে এটা একটা ভণ্ডুল অবস্থার সৃষ্টি হবে। ধন্যবাদ সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। এই প্রক্রিয়ায় কি হতে পারে কি না হতে পারে, এনআইডি ব্যবস্থাপনা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে কি হবে না, সেটি আসলে এখনও একটা খুবই আলোচিত বিষয়। সে সিদ্ধান্ত হয়তোবা ফাইনালি গ্রহণ করবার একটা পর্যায়ে হয়তো আসছে, সেই পর্যায়ের অপেক্ষা হয়তো দেশ ও জাতি রয়েছে। কিন্তু আজকে আমরা যে ছায়া সংসদ করলাম, সেই ছায়া সংসদের আজকে যে প্রস্তাবটি উত্থাপন করেছে সরকারি দল সাউথ ইস্ট ইউনিভার্সিটি, প্রস্তাবটি ছিল এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া, রাজনৈতিক উদ্দেশ্যে নয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হাঁ বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। হ্যাঁ এবং না ভোট আমরা পেয়ে গেলাম। সম্মানিত বিচারকদের রায়ে এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণের জন্য বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজো যুক্ত হয়েছে, হাজো যুক্ত হয়েছে এবং হাজো যুক্ত হয়েছে। হাজো যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের প্রতিযোগিতার, আজকের প্রতিযোগিতার সরকারি দল সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া নিয়ে এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী ছায়া সংসদ, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।